আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির শীর্ষ নেতাদের বৈঠক, কি আলোচনা হলো? এদিকে প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচনের রূপরেখা ঘোষণা করবে সরকার, বলছেন মির্জা ফখরুল। জানাবো দ্রুত নির্বাচনী সংলাপ চাই বিএনপি। মানবতা বিরোধী অপরাধে বিশেষ ট্রাইব্যুনালে আওয়ামী লীগ বিচার চায় জামায়াত। এবং সর্বশেষ জানাবো শহীদ হতে পারেনি, শহীদ পরিবারের সদস্য হতে চাই, বলছেন জামায়াত আমির। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির শীর্ষ নেতাদের বৈঠক, কি আলোচনা হলো? অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের আমন্ত্রণে তার সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপির শীর্ষস্থানীয় নেতারা। বৈঠকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল্লাহ, ওয়াহিদ উদ্দিন মাহমুদ উপস্থিত ছিলেন। আর বিএনপির প্রতিনিধি দলে অন্যদের মধ্যে ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও সালাউদ্দিন আহমেদ। জানা গেছে, প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির প্রতিনিধিরা বর্তমান সরকারের বিভিন্ন ক্ষেত্রে সংস্কার ভাবনা, নির্বাচন নিয়ে তাদের চিন্তাভাবনা সম্পর্কে মতবিনিময় করেন। বৈঠকে বিএনপি নেতারা বলেছেন, এই সরকারের গৃহীত পদক্ষেপগুলোর ব্যাপারে তাদের পূর্ণ সমর্থন আছে, ভবিষ্যতে এই সমর্থন থাকবে। বৈঠকে বর্তমান সরকারের পক্ষ থেকে যেন যত তাড়াতাড়ি সম্ভব সংস্কার এবং নির্বাচন প্রসঙ্গে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ব্যাপক ভিত্তিক সংলাপ শুরু করার ঘোষণা দেওয়া হয়, সে ব্যাপারে অনুরোধ করেন বিএনপি নেতারা। তারা দেশের অর্থনৈতিক পরিস্থিতি সম্পর্কেও জানতে চান এবং অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে যে শঙ্কা ও সম্ভাবনা আছে সে ব্যাপারেও একমত পোষণ করেন বিএনপি নেতারা। বৈঠকে বিএনপি নেতারা প্রত্যয় ব্যক্ত করেন যে বর্তমান সরকার সংস্কার ও নির্বাচন সম্পর্কিত এবং অর্থনৈতিক শৃঙ্খলা রক্ষার জন্য যে পদক্ষেপগুলো নেবে সেটা নিয়ে সবাই একসঙ্গে কাজ করবেন ও তারা সেটার একটি সমন্বিত অংশীদার হবেন। এর আগে গত 12 আগস্ট বিকেলে যমুনায় ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন বিএনপির শীর্ষ পর্যায়ের নেতারা। দলটির পক্ষ থেকে বারবারই একটি যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন আয়োজনের কথা বলা হচ্ছে। প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচনের রূপরেখা ঘোষণা করবে সরকার, বলছেন মির্জা ফখরুল। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির আলোচনা ফলপ্রসূ হয়েছে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, প্রয়োজনীয় সংস্কার করে নির্বাচনের রূপরেখা ঘোষণা করবে অন্তর্বর্তী সরকার। দ্রুত সময়ের মধ্যে সরকার দেশকে স্থিতিশীল অবস্থায় নিয়ে আসবে বলেও আশা প্রকাশ করেন তিনি। 1.5 ঘণ্টা বৈঠক শেষে সাংবাদিকদের সব কথা বলেন মির্জা ফখরুল। দ্রুত নির্বাচনী সংলাপ চায় বিএনপি। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাতে দ্রুত রাজনৈতিক দলগুলোর সঙ্গে নির্বাচনী সংলাপ শুরু করার অনুরোধ করেছেন বিএনপি নেতারা। সাক্ষাতের আলোচনায় বিষয়বস্তু নিয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বিএনপি প্রতিনিধিরা মূলত বর্তমান সরকারের বিভিন্ন ক্ষেত্রে সংস্কার ভাবনা এবং নির্বাচন নিয়ে তাদের চিন্তা ভাবনা সম্পর্কে মতবিনিময় করেন। অন্তর্বর্তী সরকারের প্রতি বিএনপির সমর্থন আছে এবং থাকবে জানিয়ে বিএনপি নেতারা প্রধান উপদেষ্টাকে বলেন, এই সরকারের নেওয়া পদক্ষেপগুলোর বিষয়ে তাদের পূর্ণ সমর্থন আছে, ভবিষ্যতে এই সমর্থন থাকবে। বিএনপি নেতারা অনুরোধ করেন, বর্তমান অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে যত তাড়াতাড়ি সম্ভব যে সংস্কার ও নির্বাচন প্রসঙ্গ রাজনৈতিক দলগুলোর সঙ্গে ব্যাপক ভিত্তিক সংলাপ শুরুর ঘোষণা দেওয়া হয়। বিএনপি নেতারা দেশের অর্থনৈতিক পরিস্থিতি সম্পর্কে জানতে চান এবং অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে যে সংখ্যা ও সম্ভাবনা আছে সে বিষয়ে তারা একমত পোষণ করেন। বিএনপি নেতারা প্রত্যয় ব্যক্ত করে বলেন, বর্তমান সরকার সংস্কার ও নির্বাচন সম্পর্কিত এবং অর্থনৈতিক শৃঙ্খলা রক্ষার জন্য যে পদক্ষেপগুলো নেবে তা নিয়ে সবাই একসঙ্গে কাজ করবে এবং তারা বিএনপি এর সমন্বিত অংশীদার হবে। মানবতা বিরোধী অপরাধের বিশেষ ট্রাইব্যুনালে আওয়ামী লীগের বিচার চাই জামায়াত। মানবতা বিরোধী অপরাধে বিশেষ ট্রাইব্যুনালে আওয়ামী লীগের বিচার করতে জাতিসংঘকে পরামর্শ দিয়ে বাংলাদেশ জামায়াত ইসলামী নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, স্বৈরাচার সরকারের শাসনামলে যেসব হত্যাকাণ্ড হয়েছে গণহত্যা হিসেবে বিবেচনা করে তদন্ত করার জন্য জাতিসংঘের প্রতিনিধি দলগুলোকে বলেছি। তিনি আরো বলেন, এই বিচার করার জন্য একটা স্পেশাল ট্রাইব্যুনাল গঠন করে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের কতিপয় আইন সংশোধনের মাধ্যমে ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটি নামের একটি ট্রাইব্যুনালে করে সঠিকভাবে যেন এই সঠিক বিচার করা যেতে পারে সে বিষয়ে তারা যেন বাংলাদেশ সরকারকে সহযোগিতা করে সে বিষয়ে আমরা অনুরোধ করছি। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার, কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি মতিউর রহমান আকন্দ। ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, বর্তমান সরকারের উপদেষ্টার অনুরোধে জাতিসংঘের হিউম্যান রাইটস একটি
ফ্যাক্ট চেকিং টিম বাংলাদেশ সফর করছে। তারা বাংলাদেশের বেশ কয়েকদিন ধরে অবস্থান করছে। বিভিন্ন দলের সঙ্গে, গ্রুপের সঙ্গে তাদের আলোচনা হয়েছে। এই টিম আগামী শনিবার চলে যাবে। বাংলাদেশ জামাত ইসলামীকে তারা আমন্ত্রণ করেছে। সে আমন্ত্রণে প্রেক্ষিতে আজকে আমাদের সঙ্গে কয়েকটি বিষয় আলোচনা হয়েছে। এই ফ্যাক্ট ফাইন্ডিং টিম চলে যাওয়ার পর আরেকটি টিম বাংলাদেশে আসবে, জানি ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন কিভাবে বাংলাদেশে এসব হত্যাকাণ্ড হয়েছে সেগুলোর বিচার কিভাবে হবে সে বিষয়ে অনুসন্ধানের জন্য পরবর্তী টিম আসবে। বিগত স্বৈরাচারী সরকার কিভাবে দেশের জনগণ এবং বিরোধী রাজনৈতিক দলগুলোর উপর অত্যাচার চালিয়েছে, কিভাবে গুম হত্যা করেছে সে বিষয়ে জাতিসংঘ থেকে আসা টিম আমাদের কাছ থেকে বিভিন্ন তথ্য জানতে চেয়েছিল। আমরা সে তথ্য তাদের দিয়েছি। জামাত ইসলামী এই নায়েবে আমির বলেন, বিডিআর হত্যাকাণ্ডের সময় স্বৈরাচার সরকারের কারণে সেসব সেনা সদস্যরা নিহত হয়েছেন সে বিষয়ে জাতিসংঘের প্রতিনিধি দলকে আমরা তথ্য দিয়েছি। পাশাপাশি হেফাজতে শাপলা চত্বরের সমাবেশে যে গণহত্যা হয়েছিল সেই বিষয়েও তথ্য দিয়েছি। শহীদ হতে পারেনি, শহীদ পরিবারের সদস্য হতে চাই বলছেন জামায়াত আমির। বাংলাদেশে জামায়াতে ইসলামীর আমির মোহাম্মদ শফিকুর রহমান বলেছেন, এই শোকগুলো একত্র করে আমরা শক্তিতে রূপান্তর করব এবং আমরা অঙ্গীকার নেব যে আমরা শহীদদের মর্যাদা রাখবো, তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করব না। জামায়াত ইসলামী একটি ইসলামী রাজনৈতিক দল। আমরা চাই সৎ নেতৃত্ব বসুক, দেশপ্রেমিক নেতৃত্ব বসুক, যারা গদিকে নিজেদের বাপদাদার সম্পদ মনে করবে না আর জনগণকে নিজেদের দাস বানাবার চিন্তা করবে না, বরং জনগণের চৌকিদার হিসেবে নিজেদের মনে করবে। জনগণ ঘুমাবে শান্তিতে আর ওনারা রাতে জেগে পাহারা দেবে জনগণকে। তিনি আরো বলেন, আসলেই আমাদের ইতিহাসে বড়ই বিচিত্র। ইতিহাসের পালা বদলে আমরা বন্ধুকে শত্রু বানাই, শত্রুকে বন্ধু বানাই। এরকম যে জাতি করে সে জাতি কোনোদিন বিশ্বের দরবারেও নিজেদের বিবেকের কাছে সম্মানিত হতে পারে না। অপসংস্কৃতির এই যন্ত্রণা থেকে এই জাতিকে বের হয়ে আসতে হবে, যার যেখানে সে অবদান জাতির জন্য এটা শ্রদ্ধার সঙ্গে স্বীকার করতে হবে। তিনি বলেন, আমরা আজকে শহীদ পরিবারের কাছে এসেছি সান্ত্বনা দেওয়ার জন্য নয়, বরং আমরা এসেছি অনুপ্রেরণা নেওয়ার জন্য। তারা বড়ই সৌভাগ্যবান। শুধু শহীদদের হাসরের দিনে আল্লাহ জিজ্ঞাসা করবেন, তুমি তোমার জীবনের সর্বোচ্চ সম্পদ আমার জন্য দান করেছ। আজকে আমি আমার জান্নাতের সব দুয়ার তোমার জন্য খুলে দিলাম। আমার আফসোস, এবারের এই যুদ্ধে আমি শহীদের পরিবারের একজন হতে পারলাম না। এই সৌভাগ্য যাদেরকে আল্লাহ দান করেছেন তাদেরকে আমার ঈর্ষা হয়। আমি যদি তাদের একজন হতাম। আমরা আজকে ঘোষণা করতে এসেছি আমরা আপনার পরিবারের সদস্য হতে চাই। আমির জামায়াত বলেন, এই আন্দোলন সংগ্রামে জাতি, ধর্ম, দলের মধ্যে কোনো ব্যবধান ছিল না। এখানে অন্য ধর্মের অনেক লোকও নির্মমভাবে মারা গেছেন। আমরা এদের লোক সকলকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করব। জাতি হিসেবে আমার ঋণী আজীবন, যেন এই জাতির ঋণের অনুমতি নিয়ে চলে এবং ঋণ আদায়ের চেষ্টা করে আল্লাহর কাছে। আমি এই সরকার সম্পর্কে কিছুই বলবো না। তাদের বিষয়টা আল্লাহর হাতে শপথ করে দিলাম। রক্তের এক একটা ফোয়ারা মিলিত হয়ে রক্তের প্লাবন সৃষ্টি হয়েছে। বাংলাদেশের এমন কোনো জনপদ নেই যেটা রক্তাক্ত হয়নি। তিনি আরো বলেন, শহীদরা তো মহা সৌভাগ্যবান। তারা চলে গেল, মায়েরা তাদের ফিরিয়ে আনার কথা বলবেন না। তারা জান্নাতের পথের অগ্রসৈনিক। বিভিন্ন হাসপাতালে, বাড়িতে আহত ভাই বোনদেরকে দেখতে গিয়েছি, কলিজা ফেটে গেছে যখন দেখেছি যুবক ছেলে 2 চোখে গুলি লেগে অন্ধ হয়ে গেছে। সে তো আর জীবনে আলো দেখবে না। আলো নিভে গেছে তার। যতদিন বেঁচে আছে কারো সাহায্য ছাড়া একটা কদমও ফেলতে পারবে না। এদের বাবা মাকে আমরা কি সান্ত্বনা দেব? এদের আপনজনকে আমরা কি সান্ত্বনা দেব? সেদিনে নারায়ণগঞ্জে এসেছিল আমাদের শহীদ বোন সুমাইয়া। তার 2.5 মাসের নিষ্পাপ শিশুর দিকে তাকায় আমরা নিজেদের ধরে রাখতে পারিনি। ও কারে মা বলে ডাক দেবে? একটা বাচ্চার সবচেয়ে বেশি সম্পর্ক তার মায়ের সঙ্গে। ওই মায়ের রক্ত খেয়ে কে সে বড় হয়েছে। সে তার মায়ের নারী চেরা ধন। যখন সে দেখবে অন্য বাচ্চারা মা মা বলে ডাকছে, তখন সে মা বলার জন্য কাউকে খুঁজে পাবে না। ওদের আমরা কি সান্ত্বনা দেব? যারা ক্ষমতার জন্য এত বেপরোয়া হয়ে গেল, তারা কি একটা বারও চিন্তা করলো না যে এরাও মানুষ, এরা দেশের নাগরিক। আমরা কত বাচ্চাকে এতিম করে দিয়েছি, কত যুবতী মেয়েকে বিধবা বানিয়ে ফেলেছি, কত বাবাকে বুক ভেঙে দিয়েছে। একটা বারও কি তারা চিন্তা করলো না? রাজশাহীতে গিয়েছিলাম, একটা ভাই রিক্সা চালিয়ে কোনো রকমে জীবন চালায়। ওই সময় যে যুবক মানুষ নিজেকে ধরে রাখতে পারেনি, রিক্সা গ্যারেজে ফেলে 1 কলসি পানি নিয়ে একটা গ্লাস হাতে নিয়ে দৌড়ে গেছে। যারা এই কঠিন রোদের মধ্যে কষ্ট করেছে তাদের হাতে একটু পানি তুলে দেবে। পানি খাওয়া শেষ, কলসি একদিকে রেখে সেও নেমে গেছে ওদেরকে সাহায্য করতে। জালিমের 3টা বুলেট এপার ওপার করে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিছে। তার বিয়ে হয়েছে 1 বছর হলো। তার স্ত্রী 5-6 মাসে অন্তঃসত্ত্বা। আমি চিন্তা করলাম, এই মেয়েটা যদি আমার ঔরজাত মেয়ে হতো তাহলে আমার অনুভূতি কি হতো। আমি মেয়েটাকে জিজ্ঞাসা করলাম, মারে তোমার অনুভূতি কি? তুমি কেমন আছো? আমাকে বললো, বাবা আমি যেমন থাকি, আমি আমার গর্ভের সন্তান নিয়ে চিন্তিত। ওর কি হবে? ও তো একজন গরিব রিক্সাওয়ালার সন্তান, আমার পেটে রেখে দিছি। আমি কি পারবো তাকে মানুষ করতে? এই মেয়েটাকে বললাম, আজকে থেকে তুমি আমার মেয়ে। তোমার যাবতীয় দায়িত্ব বাংলাদেশ জামায়াত ইসলামী কবুল করলো।
তোমাদের বেঁচে থাকা, বেড়ে ওঠা আল্লাহই রহমত দেবে। মানুষ হিসেবে আমরা তোমার পাশে থাকবো। এখন থেকে প্রতি মাসে তোমাদের চলার মতো একটা অংশ তোমাদের কাছে পৌঁছে যাবে ইনশাল্লাহ। তোমার এই বেবি দোয়া করি দুনিয়ার আসুক, মেয়ে হোক ছেলে হোক, আল্লাহ যা পছন্দ করেছে তোমার জন্য যেন চক্ষু শীতলকারী হয়। ও বড় হওয়া পর্যন্ত লেখাপড়া সহ যা কিছু প্রয়োজন ইনশাল্লাহ আমরা দায়িত্ব নিলাম। যেখানে যাই নিজেকে ধরে রাখতে পারি না, আমাদের এত টাকা পয়সা নেই, কিন্তু আল্লাহর ভান্ডারে কোনো কমতি নেই। আমরা তার উপর ভরসা করে এই কথাগুলো বলছি। আল্লাহ যেন আমাদের ওয়াদা জায়গা ঠিক রাখেন। অনেক শহীদ পরিবারের সঙ্গে আমাদের মোলাকাত হয়েছে। তারা বলছেন আমাদের কোনো আর্থিক সহায়তা লাগবে না, আপনারা এসেছেন, আমরা প্রশান্তি পেয়েছি। এ জাতি যেন আমার সন্তানকে ভুলে না যায়। আমরা প্রধান উপদেষ্টার সঙ্গে বসেছিলাম, আমরা বলেছি যে পরিবারগুলো আর্থিক সহায়তা প্রয়োজন, তাদের জন্য অর্থবহ সহায়তা দেওয়ার পদক্ষেপ আপনারা করবেন এবং রাষ্ট্রের সব খাতের সঙ্গে এটাকে আপনারা সর্বাধিক অগ্রাধিকার দেবেন। আহতদের চিকিৎসা সর্বোচ্চ যেটা সম্ভব দেওয়ার চেষ্টা করুন। আমরা আপনার পাশে আছি, তার কথা দিয়েছে, এটা করবেন। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।